বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞান অংশে আমরা এখন লবণ, এসিড বৃষ্টি সহ এসিড ক্ষারক এবং লবণের ধারণার অংশে আমরা বিভিন্ন বেসিক বিষয় নিয়ে আলোচনা ইনশাআল্লাহ করব। তো প্রথমে আমরা জানার চেষ্টা করি লবণ কাকে বলে। এসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে যে যৌগ তৈরি করা হয় সেটি লবণ। যেমন সোডিয়াম ক্লোরাইড, এটা আসলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এই লবণটা তৈরি করা হয়েছে। এটা হলো এখানকার মূল বিষয় আর কি। এখন দেখো, তাহলে লবণ আবার দু রকম হতে পারে, একটা ক্ষার প্রকৃতি, একটা অ্যাসিডীয় প্রকৃতি। তো আর আরেকটা হতে পারে মোটামুটি নিরপেক্ষ প্রকৃতি। আমি একটু ব্যাখ্যা দেই এটা কি রকম ভাবে হবে। যেমন সোডিয়াম কার্বনেট, এটা ক্ষার প্রকৃতি, কারণ সোডিয়াম কার্বনেট যখন পানির সাথে যুক্ত হয় তখন এটি পানির হাইড্রক্সিল এবং হাইড্রোজেন আয়ন দুটাই কিন্তু যুক্ত হয়। পানির এই যে হাইড্রক্সিল আয়ন সোডিয়ামের সাথে যুক্ত হলে তীব্র ক্ষারক তৈরি করে, কিন্তু হাইড্রোজেন অংশ কার্বনেটের সাথে যুক্ত হলে তোমার দেখা যায় যে দুর্বল অ্যাসিড তৈরি করে। এই কারণের জন্য সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষারকীয়। অন্যদিকে আমি যদি কপার সালফেট দিই, তাহলে পানির সাথে যুক্ত হয়ে সেটা কপার হাইড্রক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড তৈরি করবে। কপার হাইড্রক্সাইড খুবই দুর্বল একটা ক্ষারক, আর সালফিউরিক অ্যাসিড তীব্র একটা অ্যাসিড, কাজেই সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম তৈরি হয়। আর লাস্ট হলো নিরপেক্ষতা, যেরকম যেমন আমরা যে লবণটা খাই সোডিয়াম ক্লোরাইড, এটা নিরপেক্ষ অবস্থান তৈরি করে, কারণ সোডিয়াম ক্লোরাইড যখন পানিতে দ্রবীভূত করব এটা বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রক্সাইড এবং হলো HCl তৈরি করে। সোডিয়াম হাইড্রক্সাইড যেমন শক্তিশালী ক্ষারক, ঠিক তেমনি HCl শক্তিশালী অ্যাসিড। এই দুই শক্তিশালী মিলে পরস্পরের ক্রিয়াকে এরা নাকচ করে দেয়। এই মোটামুটি এখানকার বিষয়। এরপরে হলো এসিড বৃষ্টি। দীর্ঘদিন যদি বৃষ্টিপাত না হয় তাহলে সেই এলাকায় তোমার কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ফসফরাস পেন্টাঅক্সাইড বা ট্রাইঅক্সাইড, এগুলো বিভিন্ন ধরনের অক্সাইড তৈরি হয়। এবং দেখা যায় যে সেই অক্সাইড গুলোর মধ্য দিয়ে যখন দীর্ঘদিন পর বৃষ্টি পড়ে তখন সেখানে দেখা যাচ্ছে যে ওই বৃষ্টির পানির সাথে ওই তোমার কার্বন ডাইঅক্সাইড বা সালফার ডাইঅক্সাইড এটা বিক্রিয়া করে, কথা বুঝতে পারছো কি? তাই এসিডের ওই পানির সাথে যখন ওই অক্সাইড অংশ যুক্ত হয়ে যখন এসিড তৈরি করছে তখন সেটাই কিন্তু এখানে আমাদের আসছে আর কি। এবং নিচে তুমি দেখো এই যে কার্বন ডাই অক্সাইড যে দেওয়া আছে, সেই কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কিন্তু একই অপশনই ব্যবহার করা আছে, কার্বন ডাই অক্সাইড প্লাস পানি সমান। তারপর এখানেও ঠিক সেম। বুঝতে পারছো কি? জি স্যার। কোন কোন জটিলতা লাগতেছে? না স্যার, বুঝতে পারছি। ওটা আমি কিন্তু একটু লিখে দেখাতে পারতাম, বাট আমি এখন লিখতেছি না কারণ অনেক সময় লাগবে। তাই এই যে এটার সাথে খালি এটা জিনিস বোঝো যে পানি মানে হলো ওএইচ আর কি, ওএইচ আর হলো এইচ। এটাও প্লাস আর এটা মাইনাস। জি স্যার। হাইড্রোজেন যাবে হলো কার কাছে? যেমন সোডিয়াম ক্লোরাইড যদি হয় ক্লোরিনের কাছে, আর সোডিয়ামের হলো প্লাস, তাহলে ওএইচ হলো মাইনাস, তাহলে তার কাছে চলে যাবে। তাহলে তো জি স্যার। কি হলো? সোডিয়াম হাইড্রোক্সাইড। বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা, এসিড রেইন চলে গেল। পানির ক্ষরতা দেখো, যে ধর্মের কারণে পানির মধ্যে সাবান দিয়ে কাপড় কাচার সময় কখনো ফেনা মানে সাবান ব্যবহার করলে ওঠে, কখনো ওঠে না,
সাবানের এই ফেনা নিয়ন্ত্রণের সাথে পানির যে ধর্মটি জড়িত আছে সেটি হলো পানির ক্ষরতা। তাহলে পানির ক্ষরতা মানে কি, লবণ বেশি দিয়ে পানিকে ক্ষর করা হচ্ছে এরকম কি? আসলে বিষয়টা ওই রকম না। প্রত্যেকটা পানির মধ্যেই লবণ থাকে, সেটি কম আর বেশি, প্রাকৃতিক ভাবে সংগৃহীত পানি হোক অথবা আমরা ওই ভূগর্ভস্থ থেকে পানি নিই, সেখানে কিন্তু বিভিন্ন লবণ দ্রবীভূত থাকবে। বাট যে লবণই দ্রবীভূত থাকুক তাতে কোনো সমস্যা না, যদি যদি না সে সাবানের ফেনা তুলতে প্রবলেম তৈরি করে। যদি প্রবলেম না তৈরি করে তাহলে কোনো সমস্যা নেই। বুঝতে পারছো কি? তাহলে সাবানের ফেনা তৈরিতে জি স্যার। প্রবলেম তৈরি করার অপশনটা কি? অর্থাৎ সেটা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং যদি লোহার যদি তোমার লবণ সেখানে থাকে, তাহলে সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম কিন্তু তৈরি হচ্ছে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এক্ষেত্রে আমরা কি করতে পারি, দুইটা পদ্ধতি আছে, একটা অস্থায়ী এবং স্থায়ী। এই যে ক্যালসিয়াম কি বলা হয়, তোমার লোহা, লেড মানে সীসা, এগুলোর যদি আমরা তোমার হলো যৌগ বাইকার্বনের যৌগ ব্যবহার করে যদি ক্ষরতা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে তাপ প্রয়োগ করলে কিন্তু সেটি কার্বনেটে পরিণত হবে এবং সমস্যা সমাধান হয়ে যাবে। অর্থাৎ বাইকার্বনেট যুক্ত লবণ থাকলে সেটা তাপ দিলেই এর ফাংশন শেষ। কিন্তু অন্য লবণ যদি থাকে, যেমন ধরো ক্লোরাইড লবণ, সালফেট লবণ, কার্বনেট লবণ, এগুলো যদি থাকে, তাহলে সেক্ষেত্রে পানি হয় স্থায়ী ক্ষর, এবং সেক্ষেত্রে তোমার পানি এই সমাধানের জন্য অবশ্যই বিভিন্ন প্রণালীর সাহায্য নিতে হয়, যেটা গত বছর করা হয়েছে। আচ্ছা, স্থায়ী অস্থায়ী অপশন ক্ষরতা শেষ। দূরকরণের পানি দূষণ এবং নিয়ন্ত্রণ। পানি দূষণের এখানে তোমার দেখো, বর্জ্য পদার্থগুলোর মাধ্যমে পানি দূষিত হওয়া, বিভিন্ন রাসায়নিক পদার্থের মাধ্যমে পানি দূষিত হওয়া, এই বিষয়গুলো কিন্তু এখানে দেয়া আছে। আমরা অনেক সময় এই কথাটা বলে থাকি পানির অপর নাম জীবন। এই কথাটির একটু শুদ্ধ করে বলতে হবে যে বিশুদ্ধ পানির অপর নাম হলো জীবন। তাহলে আমাদের এই বিশুদ্ধ পানিটা এখানে প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা যে পানিগুলো ব্যবহার করি নানান জায়গা থেকে, এমনকি টিউবওয়েল থেকেও পানি নিচ্ছে, সেখানে কিন্তু বিষাক্ত একটি পদার্থ আর্সেনিক থাকতে পারে। বিভিন্ন নদী নালা খাল বিল থেকে পানি নিয়ে সেটাকে রিফাইন করে ব্যবহার করা হচ্ছে, সেখানেও কিন্তু নানা রকম ভারী ধাতু থাকতে পারে। অন্যান্য ময়লা আবর্জনা বা জীবাণু দূর হলেও এই ভারী ভারী ধাতব পদার্থের আয়নগুলো কিন্তু আসলে ওইভাবে দূর হয় না। তা কাজেই সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই পানিগুলোকে যথাযথ প্রক্রিয়ায় বিশুদ্ধকরণের জন্য উদ্যোগ নিতে হবে। তা না হলে আমাদের কিডনি সহ জীবনের নানা রকম আহ, অঙ্গগুলো ফেইলিওর হবে এবং এক পর্যায়ে এটি আমাদের মৃত্যু মুখে নিয়ে যাওয়ার কিন্তু একটা ঝুঁকি তৈরি করবে। এখন দূষণ নিয়ন্ত্রণ। দূষণ নিয়ন্ত্রণের জন্য আমরা নানা রকম উদ্যোগ নিতে পারি। বিশেষ করে এই পানিতে যে বর্জ্য পদার্থগুলো যাতে না ফেলা হয়, এই আমাদের আহ, মানে নিজস্ব যে রান্না রুম থেকে তৈরি করা বিভিন্ন বর্জ্য, গৃহস্থালী রুম বলা হয় যেটা, শিল্প থেকে তৈরি করা বিভিন্ন বর্জ্য, পশু পাখির মলমূত্র, এগুলো যাতে সরাসরি তোমার নদীতে না ফেলা হয়, এগুলোকে প্রয়োজনীয় প্রক্রিয়াজাতকরণের মধ্য দিয়ে আমরা কিন্তু পরিবেশ উপযোগী বা পরিবেশ বান্ধব বস্তুতে এগুলোকে রূপান্তর করতে পারি। যেমন এই বর্জ্য পদার্থগুলোর মাধ্যমে কিন্তু আমরা পরিবেশ বান্ধব সার তৈরি করতে পারি, যেগুলো জমিতে ব্যবহার করে আমাদের কৃত্রিম ভাবে যে সারের যে চাহিদা, কৃত্রিম সারের যে চাহিদা গুলো আছে, ইউরিয়া, পটাশ, ফসফেট, আহ এগুলোর চাহিদা কিন্তু কমাতে পারি। এবং এটি পরিবেশ বান্ধব হবে, এটি আমাদের ওই পরিবেশকে স্বাভাবিক রাখতেও কিন্তু সাহায্য করবে। এই বিষয়গুলো নিয়ে এখানে মূলত পড়া দেয়া আছে। বিওডি সিওডি কোড আছে কিন্তু, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, আর একটা হলো তোমার বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। পানি বিশুদ্ধকরণ, এই যে ক্লোরিনেশন মানে ক্লোরিনের মাধ্যমে জীবাণু ধ্বংস করে পানিকে বিশুদ্ধ করা। ফুটানো মানে বয়লিং এর মাধ্যমে পানিকে যদি 20 মিনিট ধরে ফুটানো হয়, সেখানে থাকা জীবাণুগুলো অধিকাংশই মারা যায়, ফলে এটি। থিতানো মানে পানিকে জমে রাখে, তারপরে তোমার পানির ময়লাগুলো নিচে পড়ে গেলে বা অন্য অংশগুলো নিচে পড়ে গেলে উপর থেকে
ভালো পানি সংগ্রহ করা। এখন থেকে যে পানিগুলো নেওয়া হলো সেটাতে নানা রকম জীবাণু থাকতে পারে, পরবর্তীতে এগুলোকে আরো অন্য বিশুদ্ধকরণ অপশন যেমন ব্লিচিং পাউডার বা অন্য কোনো পদার্থ ব্যবহার করে এগুলোকে কিন্তু বিশুদ্ধকরণ করা যেতে পারে। মোটামুটি এই অধ্যায় শেষ। আর কোনো প্রশ্ন আছে কি? না স্যার, এখানে আমার কোনো প্রশ্ন নাই। তাহলে আমরা এর মধ্য দিয়ে এই অধ্যায়টি শেষ করছি। আল্লাহ হাফেজ।